ইথাকার এক পাথুরে দ্বীপে জন্ম নিয়েছিলেন ওডিসিয়াস, যাকে পৃথিবী চেনে ইউলিসিয়াস নামে। একজন রাজপুত্র যার বুদ্ধি ছিল তরবারির থেকেও ধারালো, আর হৃদয়ে লুকিয়েছিল অসীম সমুদ্রের টান। কিন্তু নিয়তি তাকে টেনে নিয়ে গেল ট্রয় যুদ্ধের অগ্নিকুণ্ডে। কিন্তু কেন হলো এই যুদ্ধ? গ্রিসের সব থেকে সুন্দরী নারী ছিলেন হেলেন, স্পার্টার রানী। প্রেমে পড়লেন ট্রয়ের রাজপুত্রের সঙ্গে। হেলেন স্পার্টার রানী হওয়া সত্ত্বেও নিজের রাজাকে ছেড়ে প্যারিসের সাথে পালিয়ে গেলেন ট্রয় শহরে। স্পার্টার রাজার এই অপমানের জন্য গ্রিসের সমস্ত রাজ্য জ্বলে উঠল অপমানের আগুনে। গ্রিকরা একজোট হয়ে আক্রমণ করল ট্রয়ে, আর সেই যুদ্ধে যোগ দিলেন আকিলিস, যুদ্ধের দেবতা, যার গোড়ালি ছিল দুর্বল কিন্তু হৃদয় ছিল অপ্রতিরোধ্য। গ্রিক সাম্রাজ্যের সেই শ্রেষ্ঠ যোদ্ধা আকিলিস ট্রয়ের সেনাপতি তথা রাজপুত্র এবং তাদের সম্মান হেক্টরকে বধ করলেন। কিন্তু ট্রয় শহরের প্রাচীর যে ছিল অজেয়, তার প্রাচীরকে পার করা ছিল অসম্ভবের একটি কাজ। গ্রিকরা সবাই হতাশ। তখনই ইউলিসিসের মস্তিষ্কে জন্ম নিল ইতিহাসের সবচেয়ে ধূর্ত পরিকল্পনা, কাঠের ঘোড়া। ইয়েস, যেটিকে আমরা ট্রোজান হর্স হিসেবেও চিনি। রাতের আধারে ঘোড়ার পেটে লুকিয়ে গেল শত সৈন্য, আর সেই রাতেই ট্রয়ের আকাশ লাল হলো রক্তে, আগুনে। গ্রিকদের বিজয়। কিন্তু ইউলিসিসের জন্য যেন শুরু হলো নতুন যুদ্ধ। আসুন আজ আমরা লাইন বাই লাইন ধরে পড়ে নিয়ে এই ইউলিসিস কবিতাটি, যেটি লিখেছেন আলফ্রেড টেনিসন। কিন্তু ইউলিসিস কবিতাটি পড়ার আগে তার ব্যক্তিত্ব পরিচয় করিয়ে দেওয়া অত্যন্ত জরুরি। আসল গ্রিক নাম ওডিসিয়াস, পরবর্তীতে যিনি পরিচিত হলেন ইউলিসিস নামে। পিতার নাম ছিলেন লোয়াটেস, ইথাকার তিনি ছিলেন রাজা, এবং মাতা ছিলেন অ্যান্টিক্লিয়া, প্রখর বুদ্ধিমত্তার অধিকারী। বাড়ি ছিল ইথাকা রাজ্যে, গ্রিসের একটি ছোট্ট পাহাড়ি দ্বীপ। আর এই পাহাড়ি দ্বীপের রাজা হয়ে উঠলেন পরবর্তীকালে ইউলিসিস। ইউলিসিস বুদ্ধি ও কৌশলের জন্য ছোটবেলা থেকেই বিখ্যাত ছিলেন, যা ট্রয় যুদ্ধে তার ভূমিকার প্রকাশ পায়। দক্ষতার দিক থেকে দেখলে তলোয়ার, ধনুক ও বর্ষায় পারদর্শী ছিলেন তিনি। বাকপটুতা অর্থাৎ কথার জাদুতে শত্রুকে পরাস্ত করতে তিনি সহজেই পারতেন। গ্রিকরা যখন তাকে ট্রয়ের যুদ্ধের জন্য নিতে এলো, ইউলিসিস পাগলামির মতো ভান করছিল। তার মূল উদ্দেশ্য ছিল এই যুদ্ধকে এড়ানো। কিন্তু ইউলিসিস ট্রয় যুদ্ধে না থাকলে হয়তো গ্রিকেরা কোনোদিনই সেই যুদ্ধ জিততে পারত না, কারণ দেবতাদের ভবিষ্যৎবাণী অনুযায়ী অ্যাকিলিস ছাড়া ট্রয় জেতা ছিল অসম্ভব। আর ইউলিসিস তাকে খুঁজে বের করেন। যখন গ্রিকেরা ট্রয়ের সেই সুউচ্চ প্রাচীরকে পার করতে অক্ষম হচ্ছিলেন, তখন ইউলিসিস কাঠের ঘোড়ার এই পরিকল্পনা নিয়ে যুদ্ধটিকে নতুন মোড় দিয়েছিলেন। ইউলিসিসের পরিকল্পনা মতো গ্রিকেরা এক বৃহৎ কাঠের ঘোড়া তৈরি করে ফেলল, আর সেটিতে লুকিয়ে পড়ল অনেক গ্রিক সৈন্য। পরের দিন সকালবেলা যুদ্ধক্ষেত্রে ট্রয়বাসীরা দেখল এ তো দেবী এথেনার প্রতি উৎসর্গীকৃত এক বিজয়ের প্রতীক। তারা সেই ঘোড়াটিকে সেই যুদ্ধের মাঠে ফেলে রাখতে পারত না। রাতের আধারে ঘোড়াটিকে নিয়ে আসা হলো শহরের ভেতরে, কিন্তু ঘোড়ার পেটে লুকিয়ে যে ছিল শত গ্রিক সৈন্য। সেই রাতে সেই ট্রয় যখন ঘুমিয়েছিল, গ্রিক সৈন্য বেরিয়ে এসে আকাশ লাল রক্তে রক্তাক্ত হলো। গ্রিকেরা দরজা খুলে দিল ট্রয় রাজ্যের, এবং সমস্ত সৈন্য ঢুকে পড়ে গ্রিকদের বিজয় ঘটল। কিন্তু ইউলিসিস, তার জন্য তো এক নতুন যাত্রা শুরু হলো। ট্রয় যুদ্ধে বিজয়ী হওয়ার পর ইউলিসিস ফিরছিলেন বাড়ির পথে, কিন্তু রাস্তায় দেখা হলো এক দানবের সাথে, যিনি ছিলেন পলিফেমাস, সমুদ্র দেবতা পসাইডনের তিনি পুত্র ছিলেন। ইউলিসিস সেই সাংঘাতিক যোদ্ধা সেই দানবকে এক চোখে অন্ধ করে দিলেন। পসাইডন খুবই ক্রোধান্বিত হলেন এবং অভিশাপ দিলেন, ইউলিসিস, তুমি কোনোদিন বাড়ি ফিরতে পারবে না, তুমি এই সমুদ্রতেই আটকে থেকে যাবে। এই দিনটি থেকে শুরু করে 10 বছর তাকে সমুদ্র গিলেছে, উগরে দিয়েছে। সে কত না মৃত্যুর মুখী হয়েছে, কত না জাদুকরি দ্বীপে পৌঁছেছে, কিন্তু ইউলিসিস কোনোদিন হার মানেননি। শেষে ফিরে এলেন ইথাকায়, যেখানে অপেক্ষা করছিলেন তার স্ত্রী পেনেলোপি এবং পুত্র টেলিমেকাস। তিনি রাজা হলেন আবার, কিন্তু রাজপ্রাসাদের শক্তি কি তাকে ধরে রাখতে পারল?
চলো গাইস আমরা এই কবিতার মাধ্যমে বুঝে নিই। নমস্কার বন্ধুরা, আমি হলাম SBR এবং SBR এডটেকের এই চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। যারা যারা এই চ্যানেলটি নতুন দেখছো সবাইকে অনুরোধ রইল সাবস্ক্রাইব এবং লাইক কমেন্টস করে যেও। এই চ্যানেলে তোমরা টেক্সট বুকের পড়াগুলি অ্যানিমেটেড রূপে দেখতে পাবে। চলো শুরু করি। It little profits that an ideal king by this still heart among these barren crags. এই পাথুরে পাহাড়ের মাঝে এই রাজ্যে একজন অলস রাজার জীবন ব্যর্থ। এই অগ্নিকুণ্ডের পাশে আমি বসে রয়েছি মাস্ট উইথ অ্যান এজড ওয়াইফ, আর আমার পাশে বসে রয়েছেন আমার বৃদ্ধা স্ত্রী। I mate and dole unequal loss unto a savage race that hoard and sleep and feed and know not me. আমি আমার অসভ্য প্রজাদের জন্যে অযৌক্তিক আইন তৈরি করি, যারা শুধুমাত্র জমায়, ঘুমায়, খায় আর আমাকে চেনে অবধি না। এই স্ট্যান্ডায় ইউলিসিস ট্রয় যুদ্ধের পরে ইথাকার রাজা হয়েছেন, কিন্তু তার আত্মা এখনও ট্রয় যুদ্ধক্ষেত্রের স্বাধীনতা খোঁজে। তিনি অনুভব করেন রাজ সিংহাসন তাকে বন্দি করেছে এবং এখানে তিনি অনেক অলস ফিল করছেন। তিনি তার বৃদ্ধা স্ত্রী আর এই অলস প্রজাদের মাঝে আটকে থাকতে চান না। আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিস। আমি ভ্রমণ ছাড়া থাকতে পারবো না, জীবনকে শেষ রক্তবিন্দু পর্যন্ত উপভোগ করতে চাই আমি। অল টাইম আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, হ্যাভ সাফার্ড গ্রেটলি, বোথ উইথ দোজ দ্যাট লাভ মি অ্যান্ড অ্যালোন। আমি সবসময় আনন্দ উপভোগ করেছি, আবার কষ্টও পেয়েছি। যারা আমাকে ভালোবাসতো তাদের সঙ্গে কখনো বা একা একা। অ্যান্ড অ্যালোন অন শো অ্যান্ড ওয়েন থ্রু স্কার্টিং ড্রিফটস দ্য রেইনি হাইটস বেক্স টু দ্য ডিম সি আই এম বিকাম এ নেম। স্থলে এবং সমুদ্রে আমি আনন্দ পেয়েছি, কষ্ট পেয়েছি। যখন ঝড়ের মেঘ অন্ধকার সাগরকে আঘাত করত, আর এই অসম্ভব ঝড় যখন আমি পেরিয়ে আসলাম, তখন আমার নাম সবাই জানলো। এই স্ট্যান্ডা দ্বারা বোঝানো হয়েছে ট্রয় যুদ্ধের সময় ইউলিসিসের বীরত্ব তাকে অমর করেছে, কিন্তু এখন তিনি শুধুই একটি কিংবদন্তি। শুধু ট্রয়ের যুদ্ধ নয়, সমুদ্রের সেই অসম্ভব ঝড়কে পেরিয়ে আসা তার যাত্রার প্রতীক। এখানে একটি হায়াদিস নামে ওয়ার্ড রয়েছে, যেটি মানা হতো গ্রিক পুরাণে বৃষ্টি ও উর্বরতার সাথে জড়িত এক নক্ষত্রপুঞ্জ। অর্থাৎ এই নক্ষত্রকে আকাশে যখন দেখা যেত তখন হয় প্রবল বৃষ্টি, নয়তো ঝড় এগিয়ে আসতো। গ্রিক সমুদ্র দেবতা পোসাইডন ইউলিসিসকে অভিশাপ দিয়েছিলেন যে সমুদ্র যাত্রা থেকে তিনি কখনোই বাড়ি ফিরতে পারবেন না। কিন্তু ইউলিসিসের আত্মা ঝড়ের মতোই অপ্রতিরোধ্য ছিল, যে ঝড় তাকে থামাতে পারেনি, বরং আরও শক্তিশালী করে তুলেছিল। ফর অলওয়েজ রোমিং উইথ এ হাংরি হার্ট মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন। ইউলিসিস এক ধরনের ভ্রমণ পিপাসু মানুষ ছিলেন। তিনি ক্ষুধার্ত হৃদয় নিয়ে অনেক জগৎ ঘুরে দেখেছেন। আমি অনেক দেখেছি, অনেক ঘুরেছি এই ক্ষুধার্ত হৃদয় নিয়ে। আই হ্যাভ সিন অ্যান্ড নোন সিটিস অফ ম্যান অ্যান্ড ম্যানার্স, ক্লাইমেটস অ্যান্ড কাউন্সিলস, গভর্নমেন্টস, মাইসেলফ নট লেস্ট বাট অনার্ড অফ দেম অল। নগর, মানুষের আচরণ, জলবায়ু, সরকার, আমি সব জায়গায় গিয়েছি, সব চিনেছি। আমি সম্মানিত হয়েছি প্রতিটি স্থানে। অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটল উইথ মাই পিয়ার্স অ্যান্ড ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়। আর যুদ্ধের জয়ের সেই আনন্দ উপভোগ করেছি আমার সাথীদের সাথে সেই ট্রয়ের বাতাসে কাঁপানো মাঠে। এখানে ইউলিসিস ট্রয় যুদ্ধে তার বীরত্বের স্মৃতি স্মরণ করেছেন। তিনি কাঠের ঘোড়া পরিকল্পনা করে ট্রয় জয় করিয়েছিলেন, আর এখন রাজা হওয়ার পর তার সেই স্মৃতিগুলি মনে পড়লে মনে আফসোস চলে আসে। তিনি বলে ওঠেন, সেই অপরিচিত নগরীতে সেখানকার মানুষ সকলেই তো আমাকে সম্মানিত করেছিল, কিন্তু আমার নিজের দেশের লোক এখন আমাকে চিনতে পারছে না, বুঝতে পারছে না যে আমি একজন অস্বাভাবিক যোদ্ধা, একটি অলস রাজা নই যে অলস মানুষদের জন্য তৈরি হয়েছে। ইউলিসিসের মনে যেন একটি খিদা রয়েছে, যেন তিনি ফিরে যেতে চান সেই আবার সমুদ্রে, আবার সেই যাত্রাতে যেখানে তিনি নতুন সংগ্রাম লড়বেন। আই অ্যাম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেট। আমি সব কিছুর অংশ হয়েছি যা আমি দেখেছি বা পেরেছি। জীবনে যত অভিজ্ঞতা অর্জন করেছি তা আমাকে গড়ে তুলেছে। আমি আমার অতীতের সমস্ত ঘটনা ও মানুষের সঙ্গেই যুক্ত। ইউলিসিস এই কথা বলেছেন। Yet all experience is an arc with the glimpse. কিন্তু সব অভিজ্ঞতা এক খিলানের মতো, অর্থাৎ এক গোল চক্রের মতো, যার মধ্য দিয়ে আমি কি দেখতে পাই? That untraveled world whose margin fades forever and forever when I move. কিন্তু সব অভিজ্ঞতা এক খিলানের মতো হলেও
যার মধ্য দিয়ে আমি দেখতে পাই এক জগতের আভাস, যার সীমানা আমার চলার সাথে চিরতর মিলিয়ে যায়। অর্থাৎ অভিজ্ঞতা আমাদেরকে নতুন জগতের দিকে নিয়ে যায়, কিন্তু আমরা যতই এগো না কেন জ্ঞানের কোনো শেষ নেই। মানে সেই অজানা জগৎ, মানে জ্ঞানের জগৎ সীমানা যেন আরও পিছিয়ে যায়। এর প্রেক্ষিতে ইউলিসিস বলেছেন, জ্ঞান অর্জন আমি যতই করছি ততই মনে হচ্ছে অনেক কিছুর আরও খামতি রয়েছে, যেন জ্ঞানের কোনো শেষ নেই। হাউ ডাল ইট ইজ টু পজ টু মেক অ্যান এন্ড, থেমে যাওয়া কতটা নিস্তেজ, শেষ করে ফেলা। টু রাস্ট আনবার্নিশড নট টু শাইন ইন ইউজ, যেন মরিচা পড়ে থাকা, ব্যবহারে জ্বলতে না পারা। অর্থাৎ থেমে গেলে জীবন অর্থহীন হয়ে পড়ে। যেমন লোহার অস্ত্র ব্যবহার না করলে মরিচা ধরে, তেমনই মানুষ নিষ্ক্রিয় হয়ে গেলে তার মূল্যটুকু হারিয়ে ফেলে। তাই মানুষকে সবসময় চলতে থাকা উচিত। অ্যাজ দো টু ব্রেথ ওয়াইল লাইফ, শুধু শ্বাস নেওয়াই কি জীবন? ইউলিসিস এখানে কোশ্চেন করেছেন। লাইফ পাইলড অন লাইফ ওয়ার টু লিটল অ্যান্ড ওয়ান অফ টু মি লিটল রিমেন্স। এক জীবনের পর আরেক জীবন যদি চলেও আসে তবুও আমার জন্য যথেষ্ট নয়। এখন আমার কাছে খুবই স্বল্প সময় যে বাকি। অর্থাৎ তিনি বলেছেন একাধিক জীবন পেলেও তার অভিজ্ঞতা অর্জনের ক্ষুধা মিটবে না, আর তার এই জীবনে খুবই কম সময় বেঁচে আছে, কারণ তিনি বৃদ্ধ হয়েছেন। বাট এভরি আওয়ার ইজ সেভড ফ্রম দ্য ইটার্নাল সাইলেন্স, কিন্তু প্রতিটি মুহূর্ত আমি চিরনীরবতা থেকে কেড়ে আনছি। অর্থাৎ আমি মৃত্যু থেকে যেন মুহূর্তগুলোকে কেড়ে আনছি। সামথিং মোর, এ ব্রিঙ্গার অফ নিউ থিংস। এই কেড়ে আনার সময়গুলি, অর্থাৎ শেষ সময়ে তিনি নতুন অভিজ্ঞতা ও জ্ঞান অর্জন করতে চাইছেন। অ্যান্ড while it were for some 3 suns to store and hoard myself, কয়েকটি দিন শুধু নিজেকে জমিয়ে রাখা নিচুতার কাজ। অর্থাৎ তিনি বলেছেন বৃদ্ধ বয়সেও তিনি জ্ঞানের অন্বেষণ করতে চান, তিনি বসে থাকতে চান, কারণ একটি নিষ্ক্রিয়তার কাজ হবে। অ্যান্ড দিস গ্রে স্পিরিট ইয়ার্নিং এন্ড ডিজায়ার টু ফলো নলেজ লাইক অ্যান সিঙ্কিং স্টার। এই ধূসর আত্মা বলতে ইউলিসিস নিজের বুড়ো বয়সকে বলেছেন। বলছে এই বুড়ো বয়সে তিনি এখনও জ্ঞানের পিছনে ছুটতে চান, যেমন ডুবে যাওয়া তারাকে অনুসরণ করে। ডুবে যাওয়া তারার মতো জ্ঞানও কিন্তু অনন্ত, তবুও তা অনুসরণ করতে চান ইউলিসিস। দিস ইজ মাই সন, মাই ওন টেলিমেকাস, টু হুম আই লিভ দ্য সেপ্টার অ্যান্ড দ্য আইল। এই আমার পুত্র, অর্থাৎ টেলিমেকাসের কথা তিনি বলেছেন, যাকে আমি রাজদণ্ড ও দ্বীপভূমিটি দিয়ে যাচ্ছি। ইউলিসিস তার পুত্র টেলিমেকাসকে রাজ্য এবং দায়িত্বভার দিয়ে যাচ্ছেন। ওয়েল লাভড অফ মি, ডিসার্নিং টু ফুলফিল দিস লেবার বাই স্লো প্রুডেন্স টু মেক মাইল্ড এ রাগেড পিপল। টেলিমেকাস আমার খুবই প্রিয়। ধীরে ধীরে বুদ্ধিমত্তা দিয়ে সেই কঠিন কাজটিকে সম্পন্ন করবে এবং অশান্ত মানুষদেরকে শান্ত করবে। অ্যান্ড থ্রু সফট ডিগ্রিজ সাবডিউ দেম টু দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুড, এবং ধাপে ধাপে তাদেরকে ভালো ও কাজের দিকে নিয়ে যাবে। অর্থাৎ টেলিমেকাস ধৈর্য ও কৌশল দ্বারা তার রাজ্যের জনগণকে শাসন করবে এবং উন্নতির পথে নিয়ে যাবে। Most blameless is he, centered in the sphere of common duties, descend not to fall in the office of tenderness. সে নির্দোষ, সাধারণ দায়িত্বে নিষ্ঠাবান। সে কোমলতার সাথে কর্তব্য পালন করতে কখনোই ব্যর্থ হবে না। টেলিমেকাস দায়িত্বশীল ও স্নেহময় শাসক হবে। And pay meet adoration to my household gods when I am gone. He works his work and I mine. আমার মৃত্যুর পর বা আমার যাত্রা শুরু হওয়ার পর সে আমাদের পারিবারিক দেবতাদের যথাযথ শ্রদ্ধা জানাবে। সে তার কাজ করবে আর আমি আমার যাত্রায় মলিন হয়ে যাব। ইউলিসিস এই ড্রামাটিক মনোলগে ইউলিসিস যিনি প্রধান ক্যারেক্টার, তিনি বলেছেন টেলিমেকাস অর্থাৎ তার ছেলে গৃহের ঐতিহ্য বজায় রাখবে এবং শাসন করবে, আর ইউলিসিস নিজের অভিযানে বেরোবেন এবং জ্ঞানের অন্বেষণ করবেন। There lies the port, the vessel puffs her sail. সমুদ্র তীরে বন্দরে রয়েছে জাহাজটি, যার পালগুলি ফুলিয়ে প্রস্তুত। গ্রিক নায়ক ইউলিসিস সমুদ্র যাত্রার জন্য প্রস্তুত জাহাজের দিকে ইঙ্গিত করেছেন। There gloom the dark broad seas. অন্ধকার ও বিশাল সমুদ্র অশুভ কিছুর আভাস দিচ্ছে, কিন্তু সেই চ্যালেঞ্জকে তিনি পেরিয়ে যেতে চান। My mariners, souls that have toiled and wrought and thought with me. হে আমার নাবিকেরা, আমার সাথে যারা পরিশ্রম করেছে, সংগ্রাম করেছে আর চিন্তা করেছে। ইউলিসিস তার পুরনো সঙ্গী নাবিকদের ডাকছেন, যারা জীবনের সমস্ত দুঃখ কষ্টে তার পাশে ছিলেন। That ever with a frolic welcome took the thunder and the sunshine and opposed free hearts, free foreheads.
যারা আনন্দে ঝড় ও রোদকে স্বাগত জানিয়েছে। মুক্ত হৃদয় এবং মাথা নিয়ে তারা প্রতিবাদ করেছে আমার সাথে। জীবনযুদ্ধে আনন্দ ও দুঃখ সব কিছুকে স্বীকার করে নেওয়ার মানসিকতা ও স্বাধীন চেতনার কথা বলা হয়েছে এখানে। ইউ অ্যান্ড আই আর old age hath yet his honor and his toil। ইউলিসিস তার সঙ্গী নাবিকদের বলেছেন, তোমরা এবং আমি বুড়ো হয়েছি, কিন্তু বার্ধক্যেরও সম্মান আছে, আর আছে তার সংগ্রাম। এখানে ইউলিসিস বুড়ো বয়সকে একটি সংগ্রামের সময় বলেছেন। তিনি বলেছেন যে এই সময়ও দায়িত্ব ও সম্মান অধিকার করা যায়। ডেথ ক্লোজেস অল বাট সামথিং ইজ দ্য এন্ড। Some work of noble note may yet be done। মৃত্যু সব শেষ করে দেবে, কিন্তু শেষ হওয়ার আগে কিছু মহৎ কাজ করা সম্ভব। মৃত্যুর আগে শেষ মহৎ কাজ করার আকাঙ্ক্ষা ও জীবনকে অর্থপূর্ণ করে তোলার ইচ্ছা দেখিয়েছেন ইউলিসিস। কেমন হতো যদি বইয়ের পড়াগুলো কমিকে চেঞ্জেস হয়ে যেত? হ্যাঁ, উপরে দেখো ইংলিশ মানে, নিচে বাংলা মানে। একবার ভেবে দেখো, পাঠ্য বইয়ের সেই গল্প, কবিতা এবং নাটকগুলি যদি আমরা কমিক বুক রূপে পড়তে পারতাম, তাহলে হয়তো আমরা সেই 1% স্টুডেন্টের মতো হতাম যারা প্রতিটি সাবজেক্টে 90% মার্কস নিয়ে আসে। পশ্চিমবঙ্গে প্রতি বছর 5.5 লাখের মতো এইচএস স্টুডেন্ট পরীক্ষা দিতে বসে, আর তাদের মধ্যে খুব কম ছাত্রছাত্রী নিজের মনের মতো নম্বর তুলে আনতে পারে। কিন্তু আর কোনো চিন্তা করার বিষয় নেই গাইস, কারণ এসবিআর এডটেক নিয়ে এসেছে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাসেস, যেখানে তোমরা 50 টাকার বিনিময়ে, শুধুমাত্র মাসিক 50 টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছ সেই পাঠ্য বইয়ের গল্প এবং কবিতাগুলির কমিক বুক রূপে পিডিএফ। এই পিডিএফ থেকে খুব সহজে তোমরা পড়ে নিতে পারবে সেই গল্পগুলি, যার বাংলা মানের সঙ্গে দেওয়া থাকবে এবং তুমি সহজেই বুঝে নিতে পারবে। এর সঙ্গে প্রতি সপ্তাহে আমরা 3 দিন গ্রামার ক্লাসেস করব। সেই গ্রামার ক্লাসেসে তোমাদের বেসিক থেকে অ্যাডভান্স অবধি শেখানো হবে, যেটি তোমার 90%-এর থেকেও ওপরে নাম্বার তুলতে সাহায্য করবে এবং ভবিষ্যতে চাকরির পরীক্ষাতেও তোমরা এই গ্রামার থেকে সাহায্য পাবে। নেক্সটে আমরা প্রতি সপ্তাহে পেয়ে যাব মক টেস্ট। যেই বিষয়গুলি নিয়ে আমরা পড়ছি সেই বিষয়ে তোমাদের এমসিকিউ টেস্ট নেওয়া হবে অনলাইনে, যেখান থেকে তোমরা নিজেদের সেই বিষয়ের ক্ষমতাটি জেনে নিতে পারবে। এরপরে এর সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ যেই বিষয়টি পড়া হবে ইংলিশ সাবজেক্টে, সেই বিষয়ের কোশ্চেন এবং অ্যান্সার্সগুলি। সেগুলি কোশ্চেন অ্যান্সার্স পিডিএফ তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে, সেগুলি তোমরা প্রিন্ট অথবা খাতায় নোট করে নিতে পারবে। আর এর সাথেও তোমাদেরকে সাহায্য করা হবে স্পোকেন ইংলিশে। হ্যাঁ গাইস, পুরো এলাকার মধ্যে তুমি ইংলিশে সবথেকে ভালো কথা বলতে পারবে। অ্যান্ড উই উইল সার্ভ দিস স্পোকেন ইংলিশ ইন দিস কোর্স অলসো, যেটি তোমাদের মাত্র মাসিক 50 টাকা পড়ছে। যেখানে তোমাদের সাধারণ টিউশনগুলি পড়ছে প্রতি মাসে 500 টাকা আর প্রতি সেমিস্টারে 3000 টাকা, সেখানে আমরা প্রতি মাসে নিয়ে এসেছি মাত্র 50 টাকা, আর সেমিস্টার অনুযায়ী 300 টাকা। যেখানে তোমাদের বাবা মার কঠিন পরিশ্রম করা আয়ের সেই টাকাগুলি সাশ্রয় হচ্ছে। এছাড়াও তোমরা থাকবে পশ্চিমবঙ্গের সেরা থেকে সেরা স্টুডেন্টসদের সঙ্গে অনলাইন ক্লাসে, যেখানে তোমরা একে অপরকে টেক্কা দিতে পারবে। গাইস, নিজের লাইফটিকে আরও ভালো করার জন্য এবং নিজের বন্ধু বান্ধবদের মধ্যে সব থেকে ভালো নাম্বার তোলার জন্য এবং বাবা মার মনের মধ্যে সেই খুশির জোয়ার নিয়ে আসার জন্য এক্ষুনি কন্ট্যাক্ট করো এই নাম্বারটিতে। এই নাম্বারটিতে তুমি হোয়াটসঅ্যাপ করলে তোমাকে অনলাইন কোর্সে এনরোল করে নেওয়া হবে। তারপর তুমি নিজের নাম ও বিদ্যালয়ের নাম সেই নাম্বারে টেক্সট করে দিলে আমরা তোমাকে অ্যাড করে নেব অনলাইন ক্লাসে। তোমাকে পুরো সিলেবাসটি কমপ্লিট করতে সাহায্য করা হবে এবং তুমিও পশ্চিমবঙ্গের সব থেকে সেরা স্টুডেন্ট হয়ে উঠবে। এসবিআর এডটেকের ইংলিশ কোচিং ক্লাসেসে তোমাকে স্বাগত জানাচ্ছি। নট আনবিকামিং ম্যান দ্যাট স্টপ উইথ গডস। যারা দেবতাদের সঙ্গে লড়াই করেছে তাদের মতো মানুষের জন্য এ কাজ অসম্মানজনক নয়। অর্থাৎ গ্রিক নায়কদের ঐতিহ্যকে স্মরণ করে তিনি সাহসিকতার আহ্বান দিয়েছেন এবং বলেছেন তার পূর্বপুরুষেরা দেবতাদের সঙ্গে লড়াই করেছে, তাই তাদের পক্ষেও সম্ভব বুড়ো বয়সে একটি অজানা সন্ধানে বেরোনোর। দ্য লাইট বিগিন টু টুইঙ্কল ফ্রম দ্য রক্স, দ্য লং ডে ওয়েন্স, দ্য স্লো মুন ক্লাইম্বস, দ্য ডিপ মোন রাউন্ড উইথ ম্যানি ভয়েসেস। পাহাড়ের চূড়ায় আলো জলজল করছে, দীর্ঘদিন যেন শেষ হয়ে আসছে। ধীরে ধীরে চাঁদ উঠছে, সমুদ্র গর্জন করছে নানান স্বরে। এখানে প্রকৃতির মাধ্যমে ইউলিসিস নিজের জীবনের শেষ সময়ের প্রকৃতিকে বর্ণনা করেছেন। এসব প্রতীকের মাধ্যমে তিনি দেখিয়েছেন যে তাদের কাছে বেশি সময় নেই, তাই তাদেরকে তাড়াতাড়ি সন্ধানে বেরোতে হবে। কাম মাই ফ্রেন্ড, ইট ইজ নট টু লেট টু সিক এ নিউ ওয়ার্ল্ড।
এসো বন্ধুরা, আমার নাবিক বন্ধুরা, নতুন বিশ্ব খোঁজার জন্য কিন্তু এখনো দেরি হয়নি। নতুন লক্ষ্য বা উদ্দেশ্যে খোঁজার প্রেরণা ও বার্ধক্যকে অজুহাত না করা দেখানো হয়েছে এই লাইনের মাধ্যমে। পুশ অফ অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার টু স্মাইট দ্য সাউন্ডিং ফরোস ফর মাই পারপোজ হোল্ড টু সেল বিয়ন্ড দ্য সানসেট and the birds of all western stars until I die. নৌকা ভাসাও, শৃঙ্খলতার সাথে বৈঠা চালাও, আমাদের লক্ষ্য সূর্যাস্তের ওপারে, পশ্চিমের নক্ষত্রদের স্নানস্থল পর্যন্ত আমরা যাত্রা করব যতক্ষণ না আমাদের মৃত্যু আসছে। ইউলিসিস তার সাথী সঙ্গীদের বলেছেন তার শৃঙ্খলতার সাথে নৌকা চালিয়ে সমুদ্রের গর্জনকারী ঢেউগুলোর মোকাবিলা করতে হবে। স্মাইট দ্য ফরোস, এখানে সমুদ্রের ঢেউকে কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এখানে ঐক্যতার কথা বলা হয়েছে, তারা একসঙ্গে এগিয়ে যাবে সেই অনন্ত সীমার দিকে। তার লক্ষ্য কোনো সাধারণ স্থান নয়, বরং সূর্যাস্তের ওপারে, সেই স্থানে যেখানে পশ্চিম আকাশের নক্ষত্ররা স্নান করে। গ্রিক পুরাণ অনুযায়ী পৃথিবীর প্রান্তে অবস্থিত এক মহাসাগর। তিনি সেই যাত্রাকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চালিয়ে যেতে চান, যা তার অদম্য ইচ্ছাশক্তি এবং অজানাকে জয় করার আকাঙ্ক্ষাকে ফুটিয়ে তোলে। এখানে মৃত্যু পর্যন্ত যাত্রা করার শব্দগুলোকে বার্ধক্য বা ভয়কে অতিক্রম করে লক্ষ্য পর্যন্ত অবিচল থাকার বার্তা দিয়েছেন তিনি। ইট মে বি দ্যাট দ্য গার্লস উইল ওয়াশ আস ডাউন, ইট মে বি দ্যাট উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইলস অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাকিলিস হুম উই নিউ। হয়তো সমুদ্রের গভীরে আমরা ডুবে যাব, নয়তো পৌঁছে যাব একটি সুখের দ্বীপে। মহান অ্যাকিলিসকেও হয়তো আমরা দেখতে পাবো, যাকে আমরা চিনতাম। সম্ভাব্য বিপদ ও স্বর্গীয় সাফল্য এখানে তিনি তুলে ধরেছেন। অর্থাৎ হয়তো তিনি কোনো সুখের দ্বীপে পৌঁছবেন, হয়তো মৃত হয়ে সুখের সেই স্বর্গে পৌঁছে যাবেন এবং তার বন্ধু অ্যাকিলিসের সঙ্গে দেখা হবে তার। Though much is taken, much abides, and though we are not now that strength which in old days moved the earth and heaven, that which we are. যদিও অনেক কিছু আমরা হারিয়েছি, অনেক কিছু এখনও আছে আর অনেক কিছু নেই। আর যদিও আমাদের সেই শক্তি এখন নেই যা যৌবনে ছিল, যখন আমরা পৃথিবী ও স্বর্গকে নাড়িয়ে দিতাম আমাদের এই শক্তির দ্বারা, কিন্তু আমাদের ব্যক্তিত্ব হারিয়ে যায়নি। বার্ধক্যের শক্তি কমলেও আত্মসম্মান ও অভিজ্ঞতা থেকে পাওয়ার সেই দৃঢ়তার কথা তিনি বলেছেন। One equal temper of heroic hearts made weak by time and fate, but strong in will to strive, to seek, find and not to yield. Equal temper বলতে বোঝানো হয়েছে তাদের মধ্যে ঐক্যবদ্ধতা, যেন সবাই একই অগ্নিতে তপ্ত। এটিতে তাদের সম্মিলিত বীরত্ব এবং লক্ষ্যের প্রতি অটল বিশ্বাসের কথা বলা হয়েছে। সময় বা ভাগ্যের দ্বারা দুর্বল হলেও ইচ্ছা শক্তিতে তারা বলিয়ান, অর্থাৎ বুড়ো বয়সেও তাদের মানসিক দৃঢ়তা এখনও অক্ষুণ্ণ। শেষ লাইন, সংগ্রাম করতে, খুঁজতে, পেতে এবং কখনো হার না মানতে। আশা করছি তোমাদের আমি ভালো মতো বুঝিয়ে দিতে পারছি। গাইস, এই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে নিও এই চ্যানেলকে। সি ইউ সুন গাইস।